আজকের ভিডিওটির আলোচনার বিষয় হলো জিওলজিক্যাল ম্যাপ। সবার প্রথমে আমাদের জানতে হবে জিওলজিক্যাল ম্যাপ কাকে বলে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের ভূ-অভ্যন্তরের বিভিন্ন শিলার প্রকৃতি, গঠন, গভীরতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি যে চিত্রের মাধ্যমে দেখানো হয় তাকে বলে ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ। আজকের ভিডিওটি থেকে আমরা জানব কিভাবে ডায়াগোনাল স্কেলের মাধ্যমে অ্যারো 90 ডিগ্রি করতে হয়, জিওলজিক্যাল ম্যাপের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে জানব, কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে সমস্ত ডেটাগুলি গ্রহণ করতে হয় তা জানব, কিভাবে ট্রু ডিপ এবং অ্যাপারেন্ট ডিপ নির্ণয় করতে হয় তা জানব, কিভাবে ট্রু ডিপ ডিরেকশন এবং অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন নির্ণয় করতে হয় তা জানব, কিভাবে প্রোফাইল অঙ্কন করতে হয় তা জানব, কিভাবে বেডস থিকনেস নির্ণয় করতে হয় তা জানব, কিভাবে ইন্টারপ্রিটেশনটি লিখতে হবে সেই সম্বন্ধে জানব। এই জিওলজিক্যাল ম্যাপ অঙ্কন করতে গেলে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলির প্রয়োজন হবে তা হলো পেন্সিলস, ইরেজার্স, ডিভাইডার, প্রোটেক্টর, সেট স্কয়ার, রুলার, ডায়াগোনাল স্কেল ইত্যাদি। এবারে আমরা শিখব ডায়াগোনাল স্কেলের মাধ্যমে কিভাবে অ্যারো 90 ডিগ্রি করতে হয়। আমাদের এই রকম একটি সরল রেখা দেওয়া হয়েছে। এই সরল রেখার উপর আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করব ডায়াগোনাল স্কেলের মাধ্যমে। এক্ষেত্রে আমরা এমনভাবে ডায়াগোনাল স্কেলটি বসাবো যাতে ডায়াগোনাল স্কেলটির অ্যারো এবং 90 ডিগ্রি সরল রেখার সাথে ঠিক এইভাবে ম্যাচ করে যায়। পরবর্তীকালে এই ডায়াগোনাল স্কেলের সাপেক্ষে একটি রেখা টেনে দেব, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। এই অ্যারো 90 ডিগ্রি জিওলজিক্যাল ম্যাপ করতে গিয়ে আমাদের বারংবার প্রয়োজন হবে, তাই অ্যারো 90 ডিগ্রি আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। এবারে দেখে নেওয়া যাক জিওলজিক্যাল ম্যাপ এবং তার বিভিন্ন উপাদানগুলি। এক্ষেত্রে আমাদের এই রকম একটি জিওলজিক্যাল ম্যাপ দেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্যই আমাদের স্কেলটি দেখতে হবে। এক্ষেত্রে জিওলজিক্যাল ম্যাপটির স্কেল হলো 1 ইঞ্চ রিপ্রেজেন্টেড 1000 ফিট। বেশিরভাগ জিওলজিক্যাল ম্যাপের ক্ষেত্রে এই রকম স্কেল ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ 1 ইঞ্চ রিপ্রেজেন্টেড 1000 ফিট। তবে কিছু কিছু জিওলজিক্যাল ম্যাপে এফপিএস এর বদলে সিজিএস স্কেলও দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ইঞ্চ ফিটের বদলে সেন্টিমিটার মিটারও দেওয়া হয়ে থাকে। তাই জন্য অবশ্যই স্কেলটি ভালো করে দেখে নেওয়া উচিত। এবং কন্টুরস ভ্যালু অথবা সমোন্নতি রেখার মান কি এককে দেওয়া হয়েছে সেটিও জেনে রাখা দরকার। যেমন এক্ষেত্রে কন্টুরস ভ্যালু ফিটে দেওয়া হয়েছে। জিওলজিক্যাল ম্যাপের বিভিন্ন বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল কন্টুর বা সমোন্নতি রেখা। সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে কন্টুর বা সমোন্নতি রেখা। অর্থাৎ এখানে এই যে 800, 700, 600, 500, 400, 300 এই সমস্ত যে ভ্যালুগুলি আছে, এই সমস্ত ভ্যালুগুলি হচ্ছে কন্টুর ভ্যালু। অর্থাৎ 800 এর একটি কন্টুর, 700 এর এটি একটি কন্টুর, 600 এর এটি একটি কন্টুর, 500 এর এটি একটি কন্টুর, এইরকম ভাবে কন্টুরগুলি দেওয়া হয়ে থাকে। পরবর্তী আসছে বেড বা স্তর। পাতের মতো আকৃতি বিশিষ্ট শিলাকে স্তর বা বেড বলা হয়ে থাকে। অর্থাৎ এটি একটি বেড, এটি একটি বেড, এটি আরেকটি বেড, এই রকম ভাবে বেডগুলি দেওয়া হয়েছে। এই বেড বা স্তরগুলির নির্দিষ্ট নাম আছে যেগুলি নিচে দেওয়া হয়েছে, অর্থাৎ আপার শেল, আপার স্যান্ডস্টোন, মাড স্টোন, লোয়ার স্যান্ডস্টোন এবং লোয়ার শেল। পরবর্তী আসছে বেডিং প্লেন, অর্থাৎ দুটি শিলাস্তর বা দুটি বেডের মধ্যবর্তী তলকে বলে বেডিং প্লেন। অর্থাৎ এটি হচ্ছে আপার শেল এবং এই বেডটির নাম হচ্ছে আপার স্যান্ডস্টোন।
এই দুটি বেডের মধ্যবর্তী যে রেখাটি আছে, এই রেখাটি এই রেখাটিকে বলা হচ্ছে বেডিং প্লেন। ঠিক একই রকম ভাবে এটি হচ্ছে আপার স্যান্ডস্টোন এবং এটি হচ্ছে মার্সস্টোন। দুটি আলাদা বেড, সেই দুটি আলাদা বেড যে রেখা বরাবর মিলিত হয় অথবা যে রেখা বরাবর দুটি বেড পৃথকীকরণ হয়, অর্থাৎ ওপরেরটি আলাদা এবং নিচেরটি আলাদা, সেই যে রেখাটি আছে সেই রেখাটিকে বলা হয় বেডিং প্লেন। পরবর্তী আসছে সেকশন লাইন, অর্থাৎ যে রেখা বরাবর প্রস্থচ্ছেদটি অথবা প্রোফাইলটি অঙ্কন করা হবে সেই রেখাটিকে বলা হয় সেকশন লাইন। এই রেখাটি সাধারণত আমাদের বলে দেওয়া থাকবে, যেমন এক্ষেত্রে এ বিন্দু এবং বি বিন্দু বলে দেওয়া হয়েছে। এই দুই বিন্দু বরাবর আমরা একটি সরলরেখা টানব। এই সরলরেখাটিকেই সেকশন লাইন বলা হয়ে থাকে। পরবর্তী আসছে স্ট্রাইক বা আয়াম। শিলার প্রকৃত নতির সাথে সমকৌণিক দিকটিকে বলা হয় আয়াম। এরপরে আসছে স্ট্রাইক লাইন বা আয়াম রেখা, অর্থাৎ আয়াম বরাবর অঙ্কিত রেখাকে বলা হয় স্ট্রাইক লাইন বা আয়াম রেখা। এবারে দেখে নেওয়া যাক কিভাবে এই আয়াম রেখাগুলি অঙ্কন করতে হয়। একই মানের সমোন্নতি রেখা বা একই মানের কন্টুর যদি একই বেডিং প্লেনকে দুবার কাট করে, তাহলে যে দুটি পয়েন্ট পাওয়া যাচ্ছে সেই দুটি পয়েন্টকে যদি কোনো সরলরেখা দ্বারা যোগ করা হয়, তখন সেই সরলরেখাকেই বলা হয় আয়াম রেখা বা স্ট্রাইক লাইন। যেমন এটি হচ্ছে একটি বেডিং প্লেন এবং এটি হচ্ছে একটি কন্টুর যার মান হচ্ছে 600। এই কন্টুরটি এই বেডিং প্লেনের ওপরে এখানে একবার এবং এখানে একবার দুবার কাট করেছে, অর্থাৎ এই দুটি পয়েন্টকে যদি একটি সরলরেখা দ্বারা যোগ করে দিই, তাহলে সেই রেখাটিকে বলা হবে স্ট্রাইক লাইন। এক্ষেত্রে ঠিক এই রকম ভাবে লাইনটি অঙ্কন করব। 600 মানের কন্টুরটি এই বেডিং প্লেনকে যেমন এই দুই স্থানে কাট করেছে, ঠিক তেমনি এই দুই স্থানেও কাট করেছে। অর্থাৎ যখন এই সরলরেখাটি অঙ্কন করব, তখন অটোমেটিক্যালি এই দুই পয়েন্টেও কাট করে যাবে এবং সরলরেখাটি এমনভাবে অঙ্কন করব, অর্থাৎ স্ট্রাইক লাইনটি এমনভাবে অঙ্কন করব যেন সেটি অবশ্যই সেকশন লাইনকে কাট করে, ঠিক এইভাবে। জি ম্যাপের মধ্যে একটি বেড অঙ্কন করতে গেলে আমাদের ন্যূনতম দুটি স্ট্রাইক লাইনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ওই বেডিং প্লেনের ওপরেই আরেকটি আমাদের স্ট্রাইক লাইন অঙ্কন করতে হবে। যেমন এই বেডিং প্লেনটির ওপরেই 700 এর যে কন্টুরটি আছে সেই কন্টুরটি এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে এবং এই পয়েন্টে কাট করেছে। তাহলে এই পয়েন্টগুলি একটি সরলরেখার মাধ্যমে যদি যোগ করে দিই, তাহলে এরকম হবে। পরবর্তী বিষয় হলো ডিপ বা নতি। স্তরায়ন তলের সাথে অনুভূমিক তলের মধ্যেকার উৎপন্ন কোণকে বলা হয় ডিপ বা নতি। এই নতিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ট্রু ডিপ বা প্রকৃত নতি এবং আরেকটি হলো অ্যাপারেন্ট ডিপ বা আপাত নতি। এক্ষেত্রে এই স্ট্রাইক লাইনটির ভ্যালু হলো 700 ফিট এবং এই স্ট্রাইক লাইনটির ভ্যালু হলো 600 ফিট। সর্বদা বেশি মানযুক্ত যে স্ট্রাইক লাইনটি আছে সেই স্ট্রাইক লাইনের উপর ডায়াগোনাল স্কেল বসিয়ে অ্যারো 90 করে একটি পারপেন্ডিকুলার এই রকম রেখা অঙ্কন করব। সাধারণত প্রত্যেকটি জিওলজিক্যাল ম্যাপের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্য সমস্ত ম্যাপগুলোর থেকে আলাদা হয়। তাই বারংবার অভ্যাসের মাধ্যমে আমরা জিওলজিক্যাল ম্যাপ সম্বন্ধীয় নানান বিষয়গুলি বুঝে নেব। কোনো জিওলজিক্যাল ম্যাপ করার আগে আমাদের জিওলজিক্যাল ম্যাপটি ভালোভাবে অবজার্ভ করতে হবে। যেমন এই ম্যাপটি থেকে আমরা যে সমস্ত বিষয়গুলি বুঝতে পারছি সেগুলোর একটা লিস্ট করে নেওয়া যাক। যেমন অঞ্চলটির সর্বোচ্চ উচ্চতা হলো 800 ফিট এবং সর্বনিম্ন উচ্চতা হলো 200 ফিট। সর্বনিম্ন উচ্চতা লক্ষ্য করা গেছে দক্ষিণ দিকে এবং সর্বোচ্চ উচ্চতা লক্ষ্য করা গেছে উত্তর দিকে।
যদি সেকশন লাইন বরাবর দেখি তাহলে সর্বোচ্চ উচ্চতা 700 ফিট লক্ষ্য করা যাচ্ছে। যদি আরো ভালোভাবে দেখি তাহলে দেখা যাবে যে বেডের সিকোয়েন্সগুলি একই দিকে অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটি বেডের আকৃতি কতকটা ইংরাজি অক্ষর এম এর মতো। এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে জিওলজিক্যাল ম্যাপটি একই সিরিজের অন্তর্গত। এরকম খুঁটিনাটি বিষয়গুলি আমাদের ম্যাপ থেকে আগেই জেনে নেওয়া দরকার। পরবর্তীকালে আমাদের বিভিন্ন মানগুলি নিতে হবে। এক্ষেত্রে একটি কাগজের লম্বা টুকরো বা স্ট্রিপ নিতে হবে এবং সেটি সেকশন লাইন বরাবর বসাতে হবে। তারপরে আমাদের এ এবং বি প্লট করতে হবে। পরবর্তীকালে আমাদের ঠিক এইভাবে কন্ট্যুরগুলিকে প্লট করতে হবে। এরপর বিভিন্ন বেডিং প্লেনগুলিকে প্লট করতে হবে এবং সবার শেষে যে দুটি স্ট্রাইক লাইন আছে তার মানগুলিকে ঠিক এইভাবে প্লট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন কালি ব্যবহার করতেই পারি। এবারে দেখে নেওয়া যাক কিভাবে এই সেকশন লাইন বরাবর প্রোফাইলটি অঙ্কন করতে হয়। এক্ষেত্রে আমরা 1 ইঞ্চ রিপ্রেজেন্টেড 1000 ফিট স্কেলটি ধরেছি, যেটা আমরা এইভাবে নিচে লিখে দেব। পাশাপাশি এই রকম ভাবে লিনিয়ার স্কেলও অঙ্কন করে দেওয়া যেতে পারে। পরবর্তীকালে আমাদের স্ট্রিপটিকে এইভাবে বসাতে হবে এবং তার সমান্তরালে এই রকম ভাবে একটি লম্বা লাইন অঙ্কন করতে হবে। পরবর্তীকালে এ এবং বি বিন্দু বরাবর আমাদের একটি করে লম্ব টানতে হবে। এটি অবশ্যই ডায়াগোনাল স্কেলের মাধ্যমে অ্যারো 90 ডিগ্রি করে টানতে হবে। পরবর্তীকালে আমাদের ভার্টিক্যাল স্কেলগুলি এই রকম ভাবে লিখে দিতে হবে। এক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 700 ফিট, তাই জন্য আমরা 1000 ফিট পর্যন্ত স্কেল দেখাবো। পরবর্তীকালে হাইট ইন ফিট এইভাবে আমরা লিখে দেব। পরবর্তীকালে আমাদের বিভিন্ন কন্ট্যুর ভ্যালু অনুযায়ী ঠিক এইভাবে ভূমির ঢালটি অঙ্কন করে দিতে হবে। এরপরে আমরা অ্যাপারেন্ট ডিপের জন্য যে মানটি পেয়েছি, অর্থাৎ রেড কালিতে যে 700 এবং 600 লেখা আছে, সেই মান বরাবর অ্যাপারেন্ট ডিপটি অঙ্কন করব। যেহেতু এখানে স্কেল আছে 1 ইঞ্চ টু 1000 ফিট, সেই জন্য 700 থেকে 600 এর মধ্যেকার তফাৎ হলো 100 ফিট। অর্থাৎ 1 ফিট যদি ভূমিতে হয় তাহলে মানচিত্রে হবে 0.1 ইঞ্চ। তাই যেদিকে ভ্যালুটি কমছে, অর্থাৎ 600 ফিটের দিকে ভ্যালুটি কমছে, তাই আমরা 600 ভ্যালুর যে পয়েন্টটি আছে সেই পয়েন্ট থেকে 0.1 ইঞ্চ নিচের দিকে নামাবো এবং পরবর্তীকালে 700 এর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি থেকে আমরা লাইনটি এইভাবে অঙ্কন করে দেব। তাহলেই আমাদের অ্যাপারেন্ট ডিপের অ্যাঙ্গেলটি সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীকালে এই অ্যাঙ্গেলটির সাপেক্ষে আমাদের বেডসগুলি ড্র করতে হবে। এক্ষেত্রে স্ট্রিপের সাহায্যে বেডগুলি সবার প্রথমে ভূমির ঢালের উপরে, অর্থাৎ ব্রাউন কালারের লাইনটির উপরে প্লট করব এবং পরবর্তীকালে অ্যাপারেন্ট ডিপের মাধ্যমে সেট স্কোয়ারের সাহায্যে ধৈর্যের সাথে বেডগুলিকে ঠিক এইভাবে ড্র করে দেব। এক্ষেত্রে অ্যাপারেন্ট ডিপের অ্যাঙ্গেলের প্যারালাল করে এই বেডগুলি অঙ্কন করতে হবে। পরবর্তীকালে আমরা ঠিক এইভাবে এ এবং বি লিখে দেব এবং প্রোটেক্টরের সাহায্যে অ্যাপারেন্ট ডিপটির অ্যাঙ্গেল ভ্যালু নির্ণয় করে আমরা লিখে দেব। এক্ষেত্রে যেমন অ্যাপারেন্ট ডিপ হলো 6 ডিগ্রি, তাই আমরা অ্যাপারেন্ট ডিপ 6 ডিগ্রি বলে লিখে দিয়েছি। অর্থাৎ আমাদের অ্যাপারেন্ট ডিপ নির্ণয় হয়ে গেছে। এবারে আমাদের ট্রু ডিপ নির্ণয় করতে হবে। ট্রু ডিপ নির্ণয় করতে আমাদের এই রকম একটি লাইন অঙ্কন করতে হবে। পাশাপাশি যে লম্বা লাইনটি আছে, অর্থাৎ রেড লাইনটি, তার যে মানটি আছে সেই মানটি এই লাইনের উপরে ডিভাইডারের মাধ্যমে প্লট করতে হবে। অর্থাৎ এই যে লাইনটি আছে এই লাইনের ভ্যালুটি আমাদের এই লাইনের মধ্যে ডিভাইডারের মাধ্যমে প্লট করতে হবে। এবং ঠিক একইভাবে অ্যাপারেন্ট ডিপের মতোই
0.1 ইঞ্চ নিচের দিকে নামাতে হবে। যে দিকে ভ্যালু কম আছে সেই দিকে নামাতে হবে। পরবর্তীকালে ঠিক একইভাবে আমাদেরকে একটি লাইন ড্র করে দিতে হবে এবং প্রোটেক্টরের মাধ্যমে সেই অ্যাঙ্গেলটির মান নির্ণয় করতে হবে এবং তা লিখে দিতে হবে। যেমন এক্ষেত্রে মান বেরিয়েছে 7°07', যেটা আমরা ট্রু ডিপের ক্ষেত্রে এরকম ভাবে লিখে দেব। এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা দরকার, ট্রু ডিপ সর্বদাই অ্যাপারেন্ট ডিপের সমান অথবা অ্যাপারেন্ট ডিপের থেকে বড় হবে। পরবর্তীকালে এই ট্রু ডিপের চারিদিকে একটি বক্স করব এবং সেখানে হেডিং দেব ট্রু ডিপ। পরবর্তীকালে জিওলজিক্যাল ম্যাপটির সেকশন লাইন বরাবর অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আমরা যে সমস্ত বেডের সিম্বলগুলি পেয়েছিলাম সেই সিম্বলগুলি এই প্রোফাইলের ক্ষেত্রেও অঙ্কন করে দেব ঠিক এইভাবে। পরবর্তী সিম্বলটি আছে ঠিক এই রকম, তার পরবর্তী সিম্বলটি ব্ল্যাঙ্ক অর্থাৎ হোয়াইট, তার পরবর্তী সিম্বলটি এই রকম এবং সবার শেষে সিম্বলটি হলো ঠিক এই রকম। এবং যেহেতু এ পয়েন্টটি সাউথের দিকে সেই জন্য এ পয়েন্টের ওপরে আমরা সাউথ এবং বি পয়েন্টের ওপরে আমরা নর্থ ঠিক এইভাবে লিখে দেব। যদি ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে নামি তাহলে সিকোয়েন্স অনুযায়ী বেডগুলি সাজিয়ে আমরা একটি ইন্ডেক্স তৈরি করব ঠিক এইভাবে। এক্ষেত্রে আমরা আপার শেল সবার প্রথমে পেয়েছি, পরবর্তী পেয়েছি আপার স্যান্ডস্টোন এবং ঠিক একইভাবে যে সমস্ত বেডসগুলি পাচ্ছি সেগুলি অঙ্কন করে দেব। যেহেতু আপার শেল সবার উপরে আছে সেই জন্য সেটি হবে ইয়ংগেস্ট এবং লোয়ার শেল সবার নিচে আছে সেই জন্য সেটি হবে ওল্ডেস্ট। এবারে সম্পূর্ণ ইন্ডেক্সটির একটি বক্স করে দেব এবং সিকোয়েন্স অফ রক্স বেড বলে হেডিং দিয়ে দেব। পরবর্তীকালে সম্পূর্ণ চিত্রটির একটি হেডিং হবে যেখানে প্রোফাইলের উপরে লিখব জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন এবি এবং সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রে লিখব জিওলজিক্যাল ম্যাপ। এখানেই জিওলজিক্যাল ম্যাপটির অঙ্কন প্রক্রিয়া সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে। এবার দেখে নেওয়া যাক জিওলজিক্যাল ম্যাপের ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয়। ইন্টারপ্রিটেশন লেখার ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলি লিখব সেগুলি হলো, সবার প্রথমে আমাদের একটু ভূমিকা লিখতে হবে এবং একটি ছক তৈরি করতে হবে। এক্ষেত্রে ভূমিকার মধ্যে মানচিত্রটি অঙ্কনের জন্য কত স্কেল ধরেছি, এ বি সেকশন লাইন বরাবর প্রস্থচ্ছেদটি অঙ্কন করা হয়েছে, প্রস্থচ্ছেদটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হেলে অবস্থিত, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা যেতে পারে। পরবর্তীকালে আমাদের এইরকম একটি টেবিল তৈরি করতে হবে যার মধ্যে ফরমেশনের মধ্যে আমরা সিঙ্গেল সিরিজ যেহেতু পেয়েছি সেই জন্য সিঙ্গেল সিরিজ বলে লিখে দেব। এবার সেডিমেন্টারি বেডস এবং সিম্বলসগুলি পরপর সাজিয়ে লিখে দেব। পরবর্তী বিষয় হলো থিকনেস। এই থিকনেসকে দুটি ভাগে ভাগ করা যায়, যথাক্রমে ট্রু থিকনেস এবং ভার্টিক্যাল থিকনেস। কোনো বেডের যে পারপেন্ডিকুলার থিকনেস হয় সেই থিকনেসটাকেই ট্রু থিকনেস বলা হয়ে থাকে। যেমন এক্ষেত্রে এক্স ওয়াই হচ্ছে ট্রু থিকনেস। ঠিক একই রকম ভাবে আমরা উপরের চিত্রটি থেকে ট্রু থিকনেস স্কেলের মাধ্যমে ক্যালকুলেট করব এবং সেটি সেডিমেন্টারি বেডসের সাপেক্ষে লিখে দেব। কোনো বেড বা স্তরের যে উল্লম্ব ব্যবধান লক্ষ্য করা যায় সেই ব্যবধানকেই বলা হয় ভার্টিক্যাল থিকনেস। যেমন এক্ষেত্রে ওয়াই জেড হচ্ছে ভার্টিক্যাল থিকনেস। ঠিক একইভাবে প্রোফাইলটির মধ্যে থেকে আমরা ভার্টিক্যাল থিকনেসের মান নির্ণয় করব এবং সেটি সেডিমেন্টারি বেডসের সাপেক্ষে লিখে দেব। অ্যাপারেন্ট ডিপ এবং ট্রু ডিপ আমরা আগেই পেয়েছি, তাই সেগুলি ডিপের মধ্যে আমরা লিখে দেব। পরবর্তী আসছে ডিরেকশন। এই ডিরেকশনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অ্যাপারেন্ট ডিরেকশন এবং অপরটি হচ্ছে ট্রু ডিরেকশন। এই যে উল্লম্ব রেখাটি অঙ্কন করা হয়েছিল এই উল্লম্ব রেখাটির সাপেক্ষে সেকশন লাইন
কত অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটি আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে অ্যাঙ্গেলটি বেরিয়েছে 27 ডিগ্রি। এক্ষেত্রে এই উল্লম্ব রেখাটি উত্তর দিককে প্রদর্শন করছে এবং এর সাপেক্ষে এই সেকশন লাইন 27 ডিগ্রি পূর্ব দিকে অবস্থান করছে। সেই জন্য অ্যাপারেন্ট ডিপের ক্ষেত্রে আমরা লিখব নর্থ 27 ডিগ্রি ইস্ট, কারণ এই রেখাটির মাধ্যমে আমরা অ্যাপারেন্ট ডিপ নির্ণয় করেছিলাম। ট্রু ডিরেকশনের ক্ষেত্রে এর মান বেরিয়েছে 0 ডিগ্রি উত্তর। সেই কারণের জন্য ট্রু ডিরেকশনের মধ্যে আমরা নর্থ 0 ডিগ্রি বলে লিখে দেব। পরবর্তীকালে সিকোয়েন্সটি আমরা এইভাবে লিখে দেব। পরবর্তীকালে আমরা জিওলজিক্যাল স্ট্রাকচার সম্বন্ধে লিখব। এক্ষেত্রে যে স্ট্রাকচার লক্ষ্য করা যাচ্ছে সেই স্ট্রাকচারগুলি সম্বন্ধে লিখতে হবে। যেমন এক্ষেত্রে প্রোফাইলটির মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে যে প্রোফাইলটি একটি সরল একনত গঠনযুক্ত শিলাস্তরের সমন্বয়ে গঠিত। পরবর্তীকালে আমরা রিলেশন বিটুইন স্ট্রাকচার অ্যান্ড টোপোগ্রাফি সম্বন্ধে লিখব। এক্ষেত্রে আমাদের লিখতে হবে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতা কত এবং কোথায় লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে একটি অসাধারণ দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, যেটি হলো শিলাস্তরের ঢালের বিপরীত দিকে হলো ভূমির ঢাল। অর্থাৎ শিলার ঢাল উত্তর দিকে হলেও ভূমির ঢাল কিন্তু দক্ষিণ দিকে। অর্থাৎ ভূমির বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। যদি অঞ্চলটির মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাহলে শিলার ঢালের বিপরীত দিকে প্রবাহিত হবে, অর্থাৎ বিপরা নদীরূপে প্রবাহিত হবে। এই সমস্ত বিষয়গুলি লিখতে হবে। পরবর্তীকালে আমাদের জিওলজিক্যাল হিস্ট্রি সম্বন্ধে লিখতে হবে। এক্ষেত্রে আমাদের লিখতে হবে কোন শিলাটি আগে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে লোয়ার শেল আগে সৃষ্টি হয়েছে এবং তার উপর পর্যায়ক্রমে লোয়ার স্যান্ডস্টোন, মাডস্টোন, আপার স্যান্ডস্টোন এবং সবার শেষে আপার শেল তৈরি হয়। সেই জন্য লোয়ার শেল ওল্ডেস্ট এবং আপার শেল ইয়ংগেস্ট। পরবর্তীকালে সম্পূর্ণ শিলাস্তরটি দক্ষিণ দিকে হেলে অবস্থান করছে। এই সমস্ত বিষয়গুলি আমাদের লিখতে হবে। এই ম্যাপটি সিঙ্গেল সিরিজের ম্যাপ, এছাড়াও ডুয়াল সিরিজ অথবা মাল্টিপল সিরিজেরও ম্যাপ হয়ে থাকে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে জিওলজিক্যাল ম্যাপের সিঙ্গেল সিরিজ সম্বন্ধীয় সমস্ত বিষয়গুলি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।